Welcome to YourAnswers.in, a new age digital platform for students and teachers. This platform brings together teachers and students for a better learning experience. ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকে আমরা রাইটিং স্কিল করব, যেটা আমাদের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং রাইটিং স্কিলের মধ্যে অনেক কিছুই আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রেসি রাইটিং। এই প্রেসি রাইটিংকে বেশিরভাগ সময় আমরা ভীষণ ভয় পাই, কিন্তু ইটস আ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি মার্কস ফেচিং থিং। আমাদের যদি কারোর ভালো একটু দখল থাকে ল্যাঙ্গুয়েজের ওপর, তাহলে তো কথাই নেই। আদারওয়াইজ আমরা যদি কিছু রুলস ফলো করি, তাহলে কিন্তু এই প্রেসি রাইটিং আমাদের কাছে ভীষণ সোজা। ঠিক আছে, এবার প্রেসি রাইটিংয়ে যেটা হয় সেটা বেশিরভাগ সময় আমরা যারা শিক্ষক তারা দেখে থাকি পরীক্ষার খাতায়, যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটাই অবিকল টুকে দেওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু ওয়ে নয়। দেয়ার আর সার্টেন রুলস যেগুলো ফলো করতে হবে, এবং প্রেসি রাইটিং সেই রুলসগুলো ফলো করলে কিন্তু ভীষণই সোজা একটা জিনিস এবং ভেরি এনজয়েবল। তো আজকের ক্লাসে আমরা শিখব প্রেসি কী করে লিখতে হয়। এবার তার আগে আমরা জেনে নেব তাহলে প্রেসি কাকে বলে। সো এখানে দেখো তোমাদের স্ক্রিনে হোয়াট ইজ প্রেসি। ঠিক আছে, স্পেলিংটা PRECIS, কিন্তু আমরা উচ্চারণ করছি প্রেসি। এবার প্রেসি ইজ আ ফ্রেঞ্চ লোন ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য ইংলিশ ওয়ার্ড প্রিসাইজ। ঠিক আছে, প্রিসাইজ কথাটার মানে হচ্ছে সংক্ষিপ্ত। এবার মনে হবে লোন ওয়ার্ড তাহলে কি? লোন ওয়ার্ড মানে হচ্ছে আমি যদি একটা অন্য ভিন্ন কোনো ভাষা থেকে কোনো শব্দ বা কোনো ধরো কোনো যে কোনো একটা কিছু যদি ধার নিই, সেটাকে আমরা লোন ওয়ার্ড বলতে পারি। এটাকে আমরা অন্য কথায় বরোয়িং ওয়ার্ডও বলি। ঠিক আছে, সো ফ্রেঞ্চ ওয়ার্ড সেহেতু আমরা এটা ফ্রেঞ্চ লোন ওয়ার্ড প্রেসি। ঠিক আছে, তো এই প্রেসি ইজ আ লোন ওয়ার্ড, যেটা মানে হচ্ছে সংক্ষিপ্ত। তার মানেটা কি? ইট মিনস আ কনসাইজ অর অ্যাব্রিজড স্টেটমেন্ট দ্যাট ইজ আ ব্রিফ সামারি। এক কথায় বলতে গেলে তোমাকে একটা সামারি দেওয়া থাকবে, সেই সামারিটাকে ছোট করে কনসাইজ করে সংক্ষিপ্ত করতে হবে। তো সংক্ষিপ্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে প্রেসি। তো প্রেসি ইজ বেসিক্যালি নাথিং বাট সেন্ট্রাল আইডিয়াটা তুলে ধরা, বা যে প্যাসেজটা তোমাকে দেওয়া হচ্ছে সেটার একটা সুন্দর করে ছোট করে বুঝে নিজের ভাষায় একটা ছোট্ট রেসিপ্রোকেট করা, বা বলতে পারো একটা ছোট্ট করে সেটার সেন্ট্রাল আইডিয়াটাকে প্রদান করা। সো উই মুভ অন। হোয়াট ইজ সো ডিফারেন্ট অ্যাবাউট প্রেসি? এই সাবস্ট্যান্স সামারি অনেক রকম তো আমরা করি। আমরা যেমন ধরো কবিতাতে সাবস্ট্যান্স পাই, সামারি পাই। ঠিক আছে, তো সেটা থেকে তাহলে প্রেসি ডিফারেন্ট কেন? প্রেসিও তো একই জিনিস করছে, সেন্ট্রাল আইডিয়াও তো আমরা অনেক সময় অ্যান্সার করি। তো সেটা তাহলে ডিফারেন্ট কেন? তাহলে এটাকে আলাদা করে রাইটিং স্কিল কেন করা হচ্ছে? আর প্রেসি ইজ শর্টার ইন লেন্থ অ্যান্ড লেস ডিটেল দ্যান আ সাবস্ট্যান্স। ভালো করে লক্ষ্য করে দেখবে যে একটা সাবস্ট্যান্সে আমরা কি করি, সেই গল্প বা কবিতাটার সারাংশটা লিখি, কিন্তু প্রেসিতে কি হচ্ছে, প্রেসি আরও শর্ট, আরও কনসাইজ, ভীষণ সংক্ষিপ্ত করে আমরা মূল বক্তব্যটাকে প্রকাশ করি। আর সব সময় প্রেসিতে একটা টাইটেল থাকে। ঠিক আছে, আমাদের একটা নামকরণ করতে হয়। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ প্রেসি, সাবস্ট্যান্স অর আ সামারি। ওকে, সো উই মুভ অন। আমরা স্ক্রিনে আরেকটু এগিয়ে যাই। প্রেসির আর একটা পয়েন্ট হচ্ছে, ইট ডিফার্স ফ্রম এ সামারি ইন দ্য সেন্স দ্যাট আ সামারি ইজ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য অরিজিনাল প্যাসেজ, whereas প্রেসি ইজ আ মোর কম্প্রেসড ফর্ম অফ ইট। একটা সামারি একটা পুরো গল্পের সারাংশ হতে পারে, পুরো কবিতার সারাংশ হতে পারে, আর প্রেসি হচ্ছে তার থেকেও কম্প্রেসড। সেই সামারিটারও যদি তুমি সামারি করো বা সেটা সেন্ট্রাল আইডিয়া বার করো, তাহলে সেটা প্রেসি হবে। কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, থিংস টু রিমেম্বার। কী জিনিসগুলো? যে জিনিসগুলো ছাড়া প্রেসি হয় না, বা প্রেসির এই বেসিক নিয়মকানুনগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন পেপারে তোমরা দেখবে প্রেসি যখন করতে দেওয়া হয় একটা বড় প্যাসেজ থাকে, অনেক সময় কবিতাও থাকে। ইট ডিফার্স। তো কিছু বছর হয়তো কখনো কোনো কবিতা এলো, বা কিছু একটা কোনো একটা উক্তি এলো। হ্যাঁ, তো
কোনো একটা সাবস্ট্যান্স এলো, মানে বড় একটা প্যাসেজ এলো, সেইটাকে ছোট করতে হবে বা প্রেসি করতে হবে, মানে প্রিসাইসলি যেটাকে তোমাকে কন্টেন্টটা ছোট করে লিখতে হবে। এবার সেটার মানে এই নয় যে আমি কয়েকটা লাইন সেই প্যাসেজটা থেকেই তুলে নিয়ে ছোট করে লিখে দিলাম, এটা কিন্তু প্রেসি নয়, ঠিক আছে? প্রেসি হচ্ছে তুমি নিজের ভাষায় লিখবে, তুমি যেটা বুঝছো। এবার কি জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে আমি প্রেসিটা লিখবো, সেটার কিছু পয়েন্টস আছে। পয়েন্টসগুলো দেখো এখানে। ফার্স্ট এই দেখো এখানে বলছে ইট ইজ অলওয়েজ রিটেন ইন থার্ড পারসন অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, সবসময় পরোক্ষ উক্তিতে লিখতে হবে এবং থার্ড পারসন, অ্যাজ ইফ আমি যেন বক্তা নই, আমি শুনেছি, আমি নিজের ভাষায় সেটা প্রকাশ করছি। দ্বিতীয়, অ্যান্ড দ্য মোস্ট ভাইটাল থিং ইজ দ্যাট দ্য প্রেসি মাস্ট বি 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ, এটা আমরা কি করে বুঝবো? এটা হচ্ছে যে আমরা প্রথমে যে সাবস্ট্যান্সটা দেওয়া থাকবে, যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেটার ওয়ার্ড কাউন্ট করব। কীরমভাবে কাউন্ট করব? আমরা আর্টিকেল, প্রিপোজিশনস এইগুলোকে বাদ দেবো, দিয়ে কনজাংশনস বাদ দেবো, দিয়ে আমরা কি করব, একদম পুরো প্যাসেজটার কতগুলো ওয়ার্ড সেটা গুনে নেব, অ্যান্ড উই ডিভাইড বাই 3। তো যে নাম্বারটা বেরোলো দ্যাট ইজ 1/3 অফ দ্য প্যাসেজ। ধরো তোমার একটা প্রেসি 400 ওয়ার্ডের, সেটার 1/3 করলে যা বেরোয় সেই ওয়ার্ডের মধ্যে আমরা রাখার চেষ্টা করব, ঠিক আছে? এবার সেটা কীরমভাবে, সেটা হয়তো একটু হেরফের হতে পারে। মানে ধরো তোমার প্রেসি বেরোলো 1/3 করে 40টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তো তুমি 55 বা 50 অবধি যেতে পারো, কিন্তু তার থেকে বেশি যেন না হয়। কম হলে ক্ষতি নেই, বেশি যেন না হয়। এর পরের পয়েন্টটা দেখো, unnecessary examples, figures of speech, phrases, idioms, adjectives, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। অনেক সময় সাবস্ট্যান্সের মধ্যে বা যে প্যাসেজটা থাকে সেখানে প্রচুর এক্সাম্পলস থাকে। এক্সাম্পলস তোমরা বুঝতেই পারবে, এক্সাম্পলস মানে উদাহরণ দেওয়া থাকে। ফিগার্স অফ স্পিচ থাকে, মানে নানা রকমের অলঙ্করণ থাকে। ফ্রেজেস থাকে, ঠিক আছে, ফ্রেজেস থাকে, অ্যাডজেক্টিভস থাকে। একটা জিনিসকে ডেসক্রাইব করতে গিয়ে আমি অনেক রকমভাবে বলতে পারি। প্রেসিতে আমরা কি করব, সেটাকে কন্ট্রাক্ট করে নেব, জাস্ট একটা কোনো লাইনে সেটাকে নামাবো। ইডিয়ামস থাকে, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তো নানা রকম ভাষার যে অলঙ্করণ সেইগুলোকে আমাদের বাদ দিতে হবে। তার মানে অ্যাডজেক্টিভস, এক্সাম্পলস এই সমস্ত আমরা বাদ দেব। ইডিয়ামস মানে প্রবাদ, প্রবচন, এরকম যদি কিছু থাকে এগুলো আমরা লিখব না। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পরের পয়েন্ট দেখো, ওন কমেন্ট ক্যান্ট বি অ্যাডেড, ইট ক্যানট বি অ্যাডেড। মানে তুমি তোমার নিজের বক্তব্য লিখতে পারো না, যেটা দিয়েছে সেটারই তোমাকে সামারিটাকে কনসাইজ করতে হবে। তুমি তোমার বক্তব্য দিয়ে সেটাকে আরও বাড়িয়ে চাড়িয়ে সেটাকে আর একটা সামারি বানিয়ে ফেলবে না। নেক্সট দেখো, শর্ট মিনিংফুল টাইটেল মাস্ট বি অ্যাডেড ইন্ডিকেটিং দ্য সাবজেক্ট। সাবজেক্ট যা সেটা বুঝে তোমায় টাইটেল দিতে হবে। টাইটেলটা কিন্তু জাস্ট আমি দিলাম আমার মনের মতো, আমার মনের ইচ্ছে হলো, সেরম নয়। তোমাকে প্রেসিটা মানে তোমাকে প্যাসেজটা পড়তে হবে, বুঝতে হবে, সেই মতো একটা মানানসই টাইটেল তোমাকে দিতে হবে। অ্যান্ড টাইটেল ইজ আ মাস্ট ফর প্রেসি। নেক্সট বলছে, ওয়ার্ডস মাস্ট বি কাউন্টেড অ্যান্ড রিটেন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেসি। সবসময় কি করবে, যে যা ওয়ার্ডস হচ্ছে তোমার প্রেসির, সেটা কিন্তু প্রেসিটা শেষ হলে তারপরে ব্র্যাকেটে লিখে দেবে। এবার হাউ টু রাইট এ প্রেসি, আমি প্রেসি কীভাবে লিখব, ঠিক আছে? এটা ধাপ বাই ধাপ এগোলে কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো চান্সই থাকে না, এবং ভীষণ সোজা একটা মানে রাইটিং স্কিল। আর লিখতে পারলে এখানে ভালোই মার্কস আসে। তো ফর্মে মার্কস আছে অ্যান্ড কন্টেন্টে মার্কস আছে, তোমরা জানোই। তো দুটোতেই তোমাদের আলাদাভাবে মার্কস দেওয়া হবে। তো হাউ টু রাইট এ প্রেসি, প্রথমে কি করবে, যে প্যাসেজটা দিয়েছে রিড ইট কেয়ারফুলি। একবার প্রথমত কারসারি একবার ভালো করে পড়ে নেবে। দ্বিতীয়বার যখন পড়ছো তখন সেটাকে খুব কেয়ারফুলি পড়ার চেষ্টা করবে। ট্রাই টু গ্রাস্প দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ। প্যাসেজের মানেটা কি সেইটা, বা কোন দিকে প্যাসেজটা যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করবে। তারপরে কি করবে, থার্ড রিডিংয়ে আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। যে পয়েন্টগুলো তোমার ইম্পর্ট্যান্ট লাগছে, যে ওয়ার্ডগুলো তোমার ইম্পর্ট্যান্ট লাগছে, সেগুলোকে
পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। নেক্সট, focus on the underlined points, compare them with the passage, make sure every important point is mentioned. এরপরে যেটা করতে হবে, তুমি যেখানটাতে এই পয়েন্টগুলোকে লিখেছো একটা রাফে লিখে নিলে বেটার হয়। তো সেই পয়েন্টগুলো কম্পেয়ার করে দেখবে যে প্যাসেজের এই পয়েন্টগুলো সত্যি ইম্পর্ট্যান্ট, তো এটা কি লাগবে না লাগবে না সেইটা তুমি দেখে নেবে। এবার এইটা করার সময় আমি যেগুলো আগে বলেছিলাম যে ইডিয়ামস, ফ্রেজেস, এক্সাম্পলস, এইগুলো কিন্তু নেবে না। নেবে কোনগুলো? নেবে সেই ওয়ার্ডগুলো যেগুলো তোমার কাছে ইম্পর্ট্যান্ট লাগছে, আদার দ্যান ইডিয়ামস, ফ্রেজেস বা যেগুলো আমি বারণ করেছি সেগুলো। মেক শিওর এভরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ মেনশনড। এই প্যাসেজের মধ্যে তোমার সব থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট লেগেছে সেগুলোকে মেনশন করবে। তো এইরকম পয়েন্ট জুড়তে জুড়তে দেখবে যে তোমার কাছে বেশ কিছু পয়েন্ট এসে যাবে। তখন সেই পয়েন্টগুলোকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করবে এবং সেগুলোকে সেন্টেন্সে ভাবার চেষ্টা করবে। এবার তাতে কি হবে না, তোমার এই যে প্যাসেজটার ইম্পর্ট্যান্ট লাইন্সগুলো যখন তোমার সামনে ভেসে উঠবে, তুমি এই প্যাসেজটার আসল যে মিনিং বা উদ্দেশ্য কী জন্যে লেখা সেই সেন্ট্রাল আইডিয়াটা বুঝতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ প্রিসাইসলি আ প্রেসি। এটাই কিন্তু আমাদের কাছে চাওয়া হচ্ছে। অমিট অ্যাডজাংস অ্যান্ড আননেসেসারি ক্লজেস। বড় বড় সেন্টেন্সেস ক্লজেস দেওয়া বা ধরো যুক্ত যে সমস্ত সেন্টেন্স সেগুলোকে বাদ দেবে। অ্যাভয়েড অল ফিগারেটিভ এক্সাম্পলস, এক্সপ্রেশনস অ্যান্ড কোটেশনস। এটা আমি আগেও বলেছি, কোটেশন কিন্তু ইউজ করা যাবে না। নেতাজি সুভাষচন্দ্র বোস এই বলেছিলেন বলে ধরো কোনো একটা কোটেশন আছে, সেটা কিন্তু তোমার প্রেসিতে থাকবে না। এক্সাম্পলস থাকবে না। এক্সপ্রেশনস মানে নানা রকমের এক্সপ্রেশনস, মানে কখনো আমি আনন্দ, কখনো বলতে পারো ভয়, এরকম টাইপের যে এক্সক্লামেটরি সেন্টেন্সেস বা ওয়ার্ডস, এগুলো আমি ইউজ করব না। ইফ ইউ গেট এনি আনফ্যামিলিয়ার ওয়ার্ড, ট্রাই টু গেস দ্য মিনিং। আমাদের ক্ষেত্রে যেটা হয়, বিশেষ করে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, সেটাতে যে যেহেতু আমরা ভাবি যে আমাদের ওয়ার্ড বাঞ্চ অনেক কম বা আমাদের ওয়ার্ডের স্টক অনেক কম, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের সমস্ত ওয়ার্ড আমাদের কাছে ফ্যামিলিয়ার নয়। তো এমনও হতে পারে যে এই ওয়ার্ডটা তুমি লাইফে প্রথম শুনেছো বা এই ওয়ার্ডটা তুমি প্রথম পড়ছো, কিন্তু ওয়ার্ডটা যখন সেন্টেন্সের মধ্যে থাকে, সেই সেন্টেন্সটা বারবার বারবার পড়লে সেই ওয়ার্ডটার মিনিংটাকে গেস করা অনেক সহজ হয়ে ওঠে এবং সেটাকে কিন্তু গেস করা যায় সেটা কী মানে, এই ওয়ার্ডটা কী বোঝাতে চাইছে। সেই টাফ বা ডিফিকাল্ট বা আনফ্যামিলিয়ার ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা করবে এবং সেটার মানে খোঁজার চেষ্টা করবে। এই নয় যে তুমি একেবারে পুরোপুরি বুঝে গেলে, বা হয়তো এমন একটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড তুমি আগে শোনোনি, সেটার কি করে তুমি ফ্যাদম করবে, সেটা একটা অবশ্যই বিষয়, কিন্তু ট্রাই টু গেস দ্য মিনিং। সেটা তুমি অন্য সেন্টেন্সের সাথে কম্পেয়ার করে দেখলেও বা সেন্টেন্সটাকে পুরো পড়ে বোঝার চেষ্টা করলে সেই ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে, ওয়ার্ডটার কী মিনিং অবশ্যই বুঝে যাবে। তারপরে যেটা, সেটা হচ্ছে মেক আ রাফ ড্রাফট অফ দ্য কালেক্টেড পয়েন্টস। একটা ড্রাফট যদি করে নাও আলাদা করে রাফে, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। তো সব থেকে আগে কি করবে, একটা রাফে ড্রাফট করে নেবে। প্রথমে একবার পড়লে, দ্বিতীয়বার তুমি ভালো করে পড়লে, তৃতীয়বার তুমি আন্ডারলাইন করলে, চতুর্থবার যখন তুমি প্যাসেজটা দেখছো তখন আন্ডারলাইন ওয়ার্ডসগুলোকে, আন্ডারলাইন সেন্টেন্সেসগুলোকে, সেগুলোকে আলাদা একটা ড্রাফট করে নাও। এবার নিয়ে সেইগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করো যে কী বোঝাতে চাইছে, বা আমি কেন এই ওয়ার্ডগুলোকে নিয়েছি বা কেন আমার কাছে ইম্পর্ট্যান্ট লাগছে। অবশ্যই তুমি বুঝে যাবে যে সেই প্যাসেজটার মানেটা কী বা কোন উদ্দেশ্যে এই প্যাসেজটা লেখা হয়েছে। তারপরে দেখো বলছে, রিড দ্য ড্রাফট কেয়ারফুলি অ্যান্ড চেক ইফ ইটস মিনিংফুল, ওয়েল কানেক্টেড অ্যান্ড গ্রামেটিক্যালি কারেক্ট। তোমার ড্রাফট যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার হাফ কাজ ওখানেই হয়ে গেছে। ঠিক আছে, তুমি দেখে নেবে যে ড্রাফটটা মিনিংফুল হয়েছে কিনা, মানে বোঝা যাচ্ছে কিনা, সেটা ওয়েল কানেক্টেড কিনা, মানে তুমি যখন ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা তুমি যখন ইম্পর্টেন্ট সেন্টেন্সেসগুলো আলাদা করেছিলে তখন হয়তো ড্রাস্টিক্যালি করেছো, হয়তো প্রথমে লাস্টের একটা ওয়ার্ড লিখেছো, তারপরে প্যাসেজের ফার্স্টের দিকের একটা ওয়ার্ড লিখেছো। তো সেরম করে তুমি একটা তো সেন্টেন্স যখন তৈরি করবে তো সেটা তো রিলেটেড হবে না। তো তোমাকে দেখতে হবে যে কোরিলেশন যাতে থাকে, মানে পরপর পরপর পয়েন্টসগুলো আসছে কি না, সেটাকেই বলছে ওয়েল কানেক্টেড। সেন্টেন্সটা গ্রামেটিক্যালি যেন কারেক্ট হয়, মানে সাবজেক্ট ভার্ব
অবজেক্টের একটা কম্বিনেশন, একটা সিম্পল সেন্টেন্সেই লেখার চেষ্টা করবে। ছোট ছোট সিম্পল সেন্টেন্স ইউজ করবে, মিনিংফুল অ্যান্ড কমপ্লিট। কাউন্ট দ্য ওয়ার্ডস, ইট শুড নট এক্সিড 1/3 অফ দ্য অরিজিনাল ওয়ান। অ্যান্ড লাস্ট অফ অল, ভালো করে কাউন্ট করে নেবে, কখনোই যেন 1/3 বেশি না হয়। ঠিক আছে? যা ওয়ার্ডস তোমার অরিজিনাল প্যাসেজের, প্রেসি তার 1/3 হবে। ডু নট ইউজ ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এগুলো হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। ইম্পারেটিভ মানে নির্দেশমূলক যে সমস্ত সেন্টেন্সেসগুলো হয়, এটা করো, ওখানে যাও, এখানে এসো, এরম টাইপের। এক্সক্লামেটরি মানে ওরে বাবা কী গরম, উফ আমার কি হবে, এরম টাইপের, যেগুলো এক্সক্লামেশন মার্ক দিয়ে অনেক সময় আসে, সেই সেন্টেন্সেসগুলো। ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স ওয়েন দিয়ে শুরু হতে পারে, কোয়েশ্চেন্স ইফ দিয়ে শুরু হতে পারে, কোয়েশ্চেন ওয়ার্ড মানে কোয়েশ্চেনের যে সাইনটা সেটা থাকবে, সেই রকম টাইপের সেন্টেন্সেসগুলো অ্যাভয়েড করবে। সেগুলো ডাইরেক্টলি কিন্তু প্যাসেজ থেকে নেবে না। বারবারই আমি বলছি, এটা কিন্তু নিজের ভাষায় লিখতে হবে, পরোক্ষ উক্তিতে। ঠিক আছে? ইনডাইরেক্ট স্পিচে। ট্রাই টু রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ ইন সিম্পল শর্ট সেন্টেন্সেস। সব থেকে ভালো হচ্ছে যে নিজের কথায় নিজের ভাষায় লিখবে, কিন্তু ছোট ছোট সিম্পল শর্ট সেন্টেন্সেস ইউজ করবে। তাতে কি হবে, তোমার গ্রামাটিক্যাল এরার হওয়ার হাত থেকে তুমি কিন্তু অনেকটাই রক্ষা পাবে। ডু নট ইউজ কলোকিয়াল ওয়ার্ডস। হোয়াট ইজ কলোকিয়াল ওয়ার্ডস? কলোকিয়াল ওয়ার্ডস মানে হচ্ছে যে সমস্ত ভাষা আমরা চলতি মানে মুখে বলি সেরকম, যেগুলো তোমরা ধরো হোয়াটসঅ্যাপে ইউজ করো, মেসেজে ইউজ করো, বন্ধুদের সাথে কথা বলার সময় ইউজ করো। কিছু হিন্দি ওয়ার্ডস আছে, কিছু ইংলিশ ওয়ার্ডস আছে, কিছু ধরো বাংলা ওয়ার্ডসও আছে, বা আমাদের কিছু ডিফারেন্ট ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডসগুলো আমরা মুখে চলতি ভাষা যেটাকে আমরা বলি, সেই ওয়ার্ডসগুলো আমরা ইউজ করব না। ইফ দ্য প্যাসেজ ইজ ডেসক্রিপটিভ অর নারেটিভ without any central idea, give an outline of the passage avoiding unnecessary details. এবার আসা যাক প্যাসেজের টাইপ নিয়ে। প্যাসেজটা তো যদি ডেসক্রিপটিভ হয় বা ন্যারেটিভ হয়, মানে সেখানে কিছু একটা বর্ণনা করা হচ্ছে বা কিছু একটা ধারা বিবরণী দেওয়া হচ্ছে যেখানে কোনো সেন্ট্রাল আইডিয়া নেই, তখন কি করবে, ছোট করে একটা আইডিয়া দিয়ে দেবে, জাস্ট প্যাসেজটা কী নিয়ে সেটা বললেই হয়ে যাবে। রাইট ইউর প্রেসি ফ্রম দ্য থার্ড পার্সনস পয়েন্ট অফ ভিউ। সবসময় মনে রাখবে তুমি একজন থার্ড পার্সনস পয়েন্ট অফ ভিউ দিয়ে প্রেসিটা লিখবে, কখনোই কিন্তু সেটা ডাইরেক্ট হবে না, এবং বক্তা যেটা বলছে সেটা নয়। আমি শুনেছি, আমি দেখেছি, আমি পড়েছি, আমি নিজের ভাষায় সেটা লিখব। দ্যাট ইজ দ্য থার্ড পার্সনস পয়েন্ট অফ ভিউ। If it is series of letters, then write your press in the form of a continuous narrative. অনেক সময় হয় যে বেশ কিছু লেটার্সের সিরিজ চলে আসে এবং সেইগুলো থেকে তোমাকে বলে যে এটা প্রেসি লেখো, তো তুমি কি করবে, ইন দ্যাট কেস একটা কন্টিনিউয়াস ন্যারেটিভ লিখতে পারো, মানে এই সবকটা লেটারে কী বক্তব্য সেটা তুমি সেখানে দিতে পারো। ইফ দ্য প্যাসেজ ইজ রিফ্লেক্টিভ, দেন দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স শুড এক্সপ্রেস দ্য সেন্ট্রাল আইডিয়া। রিফ্লেক্টিভ যদি হয় প্যাসেজ, রিফ্লেক্টিভ মানে কি না, কোনো একটা বিষয় নিয়েই বলা হচ্ছে, রিফ্লেক্ট করছে সেই আইডিয়াটা, তাহলে তোমার সেন্ট্রাল আইডিয়াটাতে দেখবে তুমি তোমার প্যাসেজেও তুমি বুঝতে পারবে, এবং তোমার প্রেসিতেও সেই সেন্ট্রাল আইডিয়াটা যেন ফার্স্ট সেন্টেন্সের মধ্যেই প্রকাশিত হয়। আ প্রেসি শুড বি রিটেন ইন পাস্ট টেন্স। সবসময় প্রেসি পাস্ট টেন্সেই লিখবে। প্রেজেন্ট টেন্স ক্যান বি ইউজড ইন অর্ডার টু কনভে দ্য জেনারেল এফেক্ট অফ দি অরিজিনাল প্যাসেজ। কখনো কখনো আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি অরিজিনাল প্যাসেজটা বোঝাবার জন্যে। তো দিজ আর দ্য বেসিক রুলস যেগুলো ফলো করতে হবে আমাদের প্রেসি লেখার ক্ষেত্রে। তাহলে এবার আসা যাক এক্সাম্পলস অফ প্রেসি। কিছু প্রেসি আমরা এখানে এক্সাম্পল হিসাবে নিয়েছি। তো প্রথমে আমরা দেখে নেব যে প্রথমে যেটা পাচ্ছ তোমাদের স্ক্রিনে, দ্যাট ইজ দ্য সাবস্ট্যান্স অর দি প্যাসেজ। এই প্যাসেজটা অরিজিনাল প্যাসেজ আমরা পড়বো, এটা ধরো তোমাদের কোয়েশ্চেন পেপার এই প্যাসেজটা এসছে। এখান থেকে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে বার করে নেব, তারপরে সেটাকে নিয়ে কি করে একটা প্রেসি লিখতে হয় সেটা দেখে নেব। চলো যাওয়া যাক তাহলে ফার্স্ট এক্সাম্পলটায়। অরিজিনাল প্যাসেজে বলছে, আই থিঙ্ক স্ক্রিনে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ, One wintry night, an old infirm beggar, shivering with cold, knocked at the door of a farmer who was sitting with his children around the hearth.
এখানে আমি মানেটা বলে দিচ্ছি। একটা ভীষণ ঠান্ডা শীতের রাতে একটা ভীষণ বৃদ্ধ, ভীষণ নড়বড়ে একটা ভিখারি আর কি, ঠান্ডায় ঠকঠক করতে করতে একটা চাষির দরজায় ধাক্কা দেয়। সেই চাষি তখন কি করছিল, সে আগুন জ্বালিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে সেখানে বসেছিল। ইন ফিবল ভয়েস হি বেগড ফর শেল্টার অ্যান্ড হসপিটালিটি। সেই ভিখারিটা সেই ঠান্ডায় তখন কাতর, সে ভীষণ ক্ষীণ গলায় সে থাকার জন্য অনুরোধ করে এবং তাদের কাছে আশ্রয় চায়। His feet were trembling and he could no longer drag his weary body in the chilly weather of the night. তাকে দেখলে বোঝা যাচ্ছিল যে তার পা কাঁপছিল আর সে তার প্রচণ্ড ক্লান্ত দেহটাকে সেই ঠান্ডা রাতে কিছুতেই আর বহন করতে পারছিল না। His tattered clothes could hardly afford him protection against the fury of the snow. তার যে জামা সেটা প্রচণ্ড জীর্ণ এবং ছেঁড়া ছিল এবং সেটা সেই সাংঘাতিক শীতে তাকে কিছুতেই ভালোভাবে প্রোটেকশন দিতে পারত না। দ্য ফার্মার ওপেন দ্য ডোর অ্যান্ড হিজ চিলড্রেন র্যান টু কমফর্ট হিম। ফার্মার দরজা খুলল, চাষি দরজা খুলল এবং সঙ্গে সঙ্গে তার বাচ্চারা ভেতর থেকে দৌড়ে চলে গেল সেই ভিখারির কাছে। দে ওয়ার্মড আপ হিজ ফ্রোজেন লিমস অ্যান্ড গেভ হিম ফুড। সেই বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ ভিখারিটাকে কমফর্ট দিল। কিভাবে? তার হাত পা যে ঠান্ডায় জমে গেছিলো সেগুলোকে তারা ওয়ার্ম করার বা সেগুলোকে উষ্ণ করার চেষ্টা করলো, তাকে খাবার দিল। অ্যান্ড ইট অল দে কুড টু চিয়ার হিম আপ। তার মনটাকে ভালো করার জন্যে তারা যা পারতো, যা যা তারা করতে পারতো সেগুলো করলো। দ্য বেগার ওয়াজ মুভ টু টিয়ার্স। আর এই ভিখারি এই এত আতিথেয়তার পরিবর্তে সে এত ইমোশনাল হয়ে গেল যে সে কেঁদেই ফেলল। In the midst of their sorrow for the misery of that man, the farmer's children felt that night a joy they had never felt in their happiest days. এবারে দেখো বলছে যে সেই দুঃখের মাঝে এই যে একটা মানুষ দুঃখ পাচ্ছে তাকে একটু সাহায্য করতে পেরে এই চাষির বাচ্চারা সেদিন যে আনন্দ অনুভব করলো সেটা কিন্তু তারা তাদের সব থেকে হ্যাপিয়েস্ট ডেজগুলোতেও কিন্তু কখনো অনুভব করতে পারেনি। প্রিসাইসলি দ্যাট ওয়াজ আওয়ার প্যাসেজ। এখান থেকে যে এসেনশিয়াল পয়েন্টসগুলো আমি পেয়েছি সেগুলোকে ডিসকাস করি। দ্য এসেনশিয়াল পয়েন্টস, ফার্স্ট পয়েন্ট যেটা পাচ্ছি, ওয়ান উইন্ট্রি নাইট অ্যান ওল্ড উইক বেগার ড্রেসড ইন র্যাগস অ্যান্ড ট্রেমলিং উইথ কোল্ড সট শেল্টার ইন আ ফার্মার্স কটেজ। প্রথমেই আমরা বুঝতে পারছি যে একটা অত্যন্ত দুস্থ ভিখারি ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোথায় আশ্রয়ের খোঁজে এলো? একটা চাষির বাড়িতে। সেকেন্ড পয়েন্ট কী পাচ্ছি? দ্য ফার্মার অ্যান্ড হিজ চিলড্রেন ওয়েলকামড হিম ওয়ার্মলি। ফার্মার দরজা খুললো, বাচ্চাগুলো দৌড়ে গেল। তার মানে ফার্মার কী করলো? সেই ফার্মার এবং তার বাচ্চারা এই বেকারটাকে ওয়েলকাম করেছিল তাদের ফ্যামিলিতে ভীষণ আন্তরিকভাবে। ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে। থার্ড, দ্য বেগার ফেল্ট গ্রেটফুল অ্যান্ড দ্য চিলড্রেন হ্যাড ডিফারেন্ট কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন। এখান থেকে দুটো অনুভূতি আমি পাচ্ছি দুজনের তরফ থেকে। এক হচ্ছে সেই বেগার যে প্রচণ্ড কৃতজ্ঞ অনুভব করলো যে ওই ঠান্ডার মধ্যে সেই চাষি তাকে আশ্রয় দিল, তার বাচ্চারা তাকে খাবার দিল, তাকে সেবা করলো এবং তার চোখে জল এসে গেছিলো। এটা আমরা পেয়েছি প্যাসেজে। আর সেই বাচ্চাগুলোর অনুভূতিটাও পেয়েছি। সেই বাচ্চাগুলো কিন্তু এত কিছুর মধ্যেও এই বৃদ্ধ লোকটাকে সাহায্য করে যে আনন্দ অনুভব করেছিল, যে স্যাটিসফ্যাকশন অনুভব করেছিল, সেটা তারা আর কখনো পায়নি। তো বোঝাই যাচ্ছে যে আমরা যদি আমাদের সাধ্যের মধ্যে যাই থাক আরেকজনকে যদি সাহায্য করতে পারি, সেই যে অনুভূতি বা সেই যে ওয়ার্মথ, সেই যে উষ্ণতা আমাদেরকে আমরা পাই সেই সেবার মাধ্যমে, সেটা কিন্তু ইনডেসক্রাইবেবল। তো এই প্যাসেজে আমাদের মূল বক্তব্য তাই এটাই আমরা পাচ্ছি। তাহলে প্রেসি আমরা এখানে পাচ্ছি 134 ওয়ার্ডস। তাহলে 134 ওয়ার্ডসকে যদি আমরা 1/3 করে নিই, আমাদের প্রেসিটা সেই মতো দাঁড়াবে 52 ওয়ার্ডসের। এবার দেখো এখানে আমাদের প্রেসি, এই হচ্ছে আমাদের প্রেসি। টাইটেল আমি কি দিয়েছি? আ ওয়ার্ম রিসেপশন অফ আ বেগার। আ ওয়ার্ম রিসেপশন অফ আ বেগার মানে কি? চাষি এবং তার পরিবার এই বেগারকে, এই ভিখারিকে খুব আন্তরিকভাবে
তাদের ফ্যামিলিতে আশ্রয় দিয়েছিল, তাকে রিসিভ করেছিল। সো আ ওয়ার্ম রিসেপশন অফ আ বেগার। One wintry night, an old weak beggar, clad in rags and trembling with cold, sought shelter in a farmer's cottage. ফার্স্ট পয়েন্ট আমি এখানে অ্যাড করলাম, একদিন রাতে উইন্ট্রি নাইটে একটা বেগার ছেঁড়া কাপড় চোপড় পরে ভীষণ কাঁপতে কাঁপতে একটা চাষির বাড়িতে এসে আশ্রয় চায়। তাহলে দেখো প্যাসেজের প্রথম দিকে যা যা ছিল তার থেকে শুধু পয়েন্টসগুলো নিয়ে একটা সেন্টেন্সের মধ্যে আমি কিরম কন্ট্রাক্ট করে প্রত্যেকটা পয়েন্ট ঢুকিয়ে দিয়েছি। সো বেগারটা কিরম ছিল? হি ওয়াজ ওল্ড, হি ওয়াজ উইক, হি ওয়াজ ক্ল্যাড ইন র্যাগস। ক্ল্যাড ইন র্যাগস মানে কি? আমরা প্যাসেজে পেয়েছি যে ওর জামা কাপড় ছেঁড়া খোড়া ছিল, সেটাকে এক কথায় কি বলে? র্যাগস। অ্যান্ড হি সট শেল্টার ইন আ ফার্মার্স কটেজ। সে একটা ফার্মারের কটেজে শেল্টার চেয়েছিল। দ্য ফার্মার অ্যান্ড হিজ চিলড্রেন রিসিভড হিম ওয়ার্মলি, gave him food and took utmost care of him. সেকেন্ড পয়েন্টটা আমি এখানে অ্যাড করলাম যে ফার্মার এবং তার বাচ্চারা সেই ভিখারিকে খুব ওয়ার্মলি, খুব আন্তরিকভাবে গ্রহণ করলো আর তার প্রচুর খেয়াল রাখলো এবং খাবারও দিল। দ্য বেগার ফেল্ট গ্রেটফুল অ্যাট সাচ হসপিটালিটি। এই আন্তরিকতায় সেই ভিখারি ভীষণ কৃতজ্ঞ অনুভব করলো। আর অন দি আদার এন্ড আমরা এটাও পেলাম, অ্যান্ড দ্য ফার্মার্স চিলড্রেন ফেল্ট আ ইউনিক কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন। আর সেই বাচ্চাগুলো একটা যে স্যাটিসফ্যাকশন পেলো সেটা কিনা মুখে বলে বোঝানো যাবে না। তারা এর আগে এই উষ্ণতা কখনো অনুভব করেনি। কাউকে হেল্প করলে যে আনন্দ পাওয়া যায় সেটা তারা অনুভব করলো। তো দ্যাট ওয়াজ আওয়ার প্রেসি। সুতরাং বুঝতেই পারছো কীরমভাবে আমরা একটা প্রেসি করলাম। আমরা প্রথমে প্রেসিটাকে পড়লাম, সেখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নিলাম, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে নিয়ে সেটাকে অ্যাড করে ক্রোনোলজিক্যালি সাজিয়ে পুরো জিনিসটাকে ছোট্ট করে ঠিক 52 ওয়ার্ডসের মধ্যে একটা সেন্ট্রাল আইডিয়া তৈরি করলাম এবং তার একটা টাইটেল দিলাম। তো দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট আ প্রেসি ইজ। কনসাইসলি, প্রিসাইসলি আমি আমার সাবস্ট্যান্স বা আমার প্যাসেজটাকে তুলে ধরব। আর একটা প্যাসেজ তোমাদের সাথে আমি করছি, তাহলে আরেকটু ইজিয়ার, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দিস ইজ অ্যানাদার প্যাসেজ উইথ অ্যানাদার টপিক। তো অরিজিনাল প্যাসেজটায় যাওয়া যাক। দ্য রিয়েল হিরোজ আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড নোজ নট অফ। আসল হিরো যারা তাদেরকে কিন্তু পৃথিবী চেনে না। দে ওয়ার্ক অ্যামং দ্য পুয়ার, তারা গরিবদের মধ্যে কাজ করে, অ্যামং দ্য ডিস্ট্রেসড, এবং যারা প্রচণ্ড দুস্থ তাদের মধ্যে কাজ করে। দে ডু নট এক্সপেক্ট এনি রিওয়ার্ড ফর দেমসেলভস, তারা কিন্তু পরিবর্তে কোনো কিছু আশা করে না, কোনো গিফট বা কোনো রিওয়ার্ড তারা এক্সপেক্ট করে না। দে আর মুভড বাই দ্য সাফারিংস অফ আদার্স অ্যান্ড দেয়ার মেন অবজেক্টিভ ইজ টু গিভ রিলিফ টু দোজ হু সাফার। যারা প্রচণ্ড রকমের দুস্থ তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাফারিংটা একটু কমানোর মানসিকতা এইরকম মানুষদের হয়, আর তাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে তাদের সাহায্য করা, এই সমস্ত সাহায্যপ্রার্থী মানুষদের পাশে দাঁড়ানো। এরকম মানুষ প্রচুর আছে, ঠিক আছে? আমাদের পশ্চিমবাংলাতেই যদি ভাবো বা কলকাতাতেই যদি ভাবো, আমাদের ইতিহাস ঘাঁটলে আমরা দেখি যে প্রচুর মানুষ আছে, এখনও আছে, তারা কিন্তু নিঃশব্দে কাজ করে চলেছে। আমরা মাদার টেরেসার কথা জানি, আমরা বিদ্যাসাগরের কথা জানি। তো নিজেদের কথা না ভেবে যারা পরোপকার করত সেই রকম মানুষদেরকে আমরা হিরোজ বলি, যারা কিন্তু কোনো কিছু ইন রিটার্ন পাওয়ার জন্যে করে না, কাউকে দেখিয়ে ছবি তুলে করে না, কিন্তু তারা সাহায্য করে নিঃস্বার্থে, কারণ তাদের ভেতর থেকে মানুষকে সাহায্য করার এই যে ফিলিংটা সেটা অটোমেটিক্যালি আসে। দেয়ার্স ইজ দ্য ওয়ার্ক অফ লাভ। আর এই সমস্ত মানুষদের যে ভালোবাসা সেটা কিসের থেকে আসে? সেটা আসে আন্তরিকতা, ভালোবাসা থেকে। দে ডু নট হ্যাঙ্কার আফটার ফেম নট ডু দে গেট ইট। তারা কিন্তু কখনো ফেমাস হওয়ার জন্যে এই সমস্ত কিছু করে না, তারা এইগুলো করে যে নাম কিনবে সেই স্বার্থেও কিন্তু তারা করে না। No medals glitter on their breasts, no poets sing in their praise. দেখা যায় যে প্রচুর এরা মানুষ আছে যাদের নামই হয়তো আমরা চিনি না, কিন্তু তাদের দ্বারা প্রচুর মানুষ, এবং শুধু মানুষ নয়, পুরো জগৎ সমাজ
তারা কিন্তু উপকৃত হয়েছে। তাদের গলায় বা বুকে কোনো মেডেল পাবে না, বা কোনো কবি তাদের জন্য কোনো কবিতা বা গান লিখে যাবেন না। They work and die for others, but no stones are raised to mark their graves. তারা কিন্তু এইরকমভাবে নিঃশব্দে কাজ করে মারাও যায়, কিন্তু তাদের নাম খোদাই করা থাকে না তাদের কবরে। Such heroes remain unknown and die unwept. এইরকম হিরোরা, এইরকম মানুষরা তারা কিন্তু আননোনই থেকে যায়, তারা কিন্তু অপরিচিতই থেকে যায়, এবং তারা এইভাবেই মারাও যায়। তাদের জন্য কেউ এক ফোঁটা চোখের জলও ফেলে না। আনঅনার্ড অ্যান্ড আনসাং, তাদেরকে কেউ সম্মান জানায় না, তাদের জন্য কেউ গান করে না, বাট দে আর দ্য রিয়েল হিরোজ। কিন্তু আমাদের কাছে তারা কিন্তু জাতির আসল হিরো। এই প্যাসেজটা 103 ওয়ার্ডসের, তো প্রিসাইসলি যদি আমি 1/3 করি, এটা দাঁড়াবে গিয়ে 35 ওয়ার্ডসে। তাহলে এখান থেকে আমরা যে এসেনশিয়াল পয়েন্টসগুলো পাচ্ছি সেগুলো ডিসকাস করি। এই প্যাসেজ থেকে আমরা বুঝতেই পারছি যে আসল যে হিরো, আসল যে বীর, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যারা নিঃস্বার্থভাবে গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, তাদেরকে সেবা যত্ন করে। The real heroes serve the poor and the distressed out of love and not for any prize or fame. আর যারা সত্যিকারের এই আন্তরিকতা নিয়ে কাজ করে, তারা কিন্তু কোনো প্রাইজ বা নাম বা সম্মান বা ফেমাস হওয়ার জন্য করে না, তারা দুস্থদের পাশে দাঁড়ানোর জন্যই দাঁড়ায়। সেকেন্ড পয়েন্ট কি পাচ্ছি? They live and die for others and are the real pride of the nation. আর তারা সবসময় তাদের সারা জীবন উৎসর্গীকৃত করে দেয় অন্যান্য মানুষদের সাহায্য করার জন্যে, তাদের পাশে দাঁড়ানোর জন্যে। আর এরাই হচ্ছে আমাদের গর্ব। দে আর দ্য প্রাইড অফ আওয়ার নেশন। তো বেসিক্যালি এই দুটো মেন পয়েন্টস আমরা এই প্যাসেজটা থেকে পাচ্ছি। তাহলে প্রেসিডার এবার আসা যাক। টাইটেল হচ্ছে দ্য রিয়েল হিরো, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। টাইটেলটা হচ্ছে দ্য রিয়েল হিরো, আসল হিরো কারা। সো দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল আই গেস। সুতরাং আমরা প্যাসেজটায় এগোই। যে পয়েন্ট দুটো আমরা পেয়েছিলাম সেই পয়েন্ট দুটো জুড়লেই কিন্তু প্রেসিটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই নয় যে তোমাকে প্রেসিটাকে ইলংগেট করতে হবে, আরও পয়েন্টস জুড়তে হবে, সবসময় মাথায় রাখবে, এইটা আমি আগেও ডিসকাস করলাম, কখনো নিজের মতামত দেবে না। যা প্যাসেজে আছে সেটাকে বুঝে নিজের ভাষায় ব্যক্ত করতে হবে, কনসাইজ করে, ছোট করে। তাহলে প্রেসিটায় আসি। দ্য রিয়েল হিরোজ হেল্প দ্য নিডি অ্যান্ড ইম্পভারিশড পিপল উইদাউট এক্সপেক্টিং এনি অনার অর প্রাইজ। আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করেছি, ইম্পভারিশড। ইম্পভারিশড কথাটা না ইউজ করে তোমরা ডিস্ট্রেসড পিপলও বলতে পারো। যার যেরকম সুবিধা, যার যেরকম ওয়ার্ডের স্টক থাকবে সেরকমভাবে বেসিক্যালি বোঝাতে হবে যে এই রিয়েল হিরো কারা, তারা যারা নিডি বা যাদের প্রচণ্ড রকমের দুস্থ মানুষ, যাদের শেল্টার দরকার, যাদের হেল্প দরকার, তাদের পাশে দাঁড়ায়। উইদাউট এক্সপেক্টিং এনি অনার অর প্রাইজ, তারা কিন্তু কোনো প্রাইজ বা অনারের জন্যে কোনো কিছু করে না। এই যাকে আমরা বলি সেলফলেস সার্ভিস, তারা কিন্তু সেলফলেসলি আত্মত্যাগ করে মানুষের পাশে দাঁড়ায়। দেয়ার লাইফ স্টার্টস অ্যান্ড এন্ডস ইন ডুইং গুড ফর আদার্স। তাদের জীবনটা এইভাবেই শুরু হয়, এইভাবেই শেষ হয়। এবং অনেক আছেন যাদেরকে আমরা হয়তো আজ নামও জানি না, কিন্তু তারা কিন্তু প্রচুর মানুষকে প্রচুরভাবে সাহায্য করে গেছেন। দিজ আনরেকগনাইজড হিরোজ আর দ্য রিয়েল প্রাইড অফ আওয়ার নেশন। আমরা তো প্রচুর বড় বড় গুণী জ্ঞানী ব্যক্তিদের নাম জানি এবং আমরা তাদেরকে মান্যগণ্য করি, তাদের জন্যে ডে সেলিব্রেট করি, কিন্তু অনেক মানুষ আছে যারা আনরেকগনাইজড, তারা কিন্তু আসল হিরো, আমাদের জাতির গর্ব। দিস আনরেকগনাইজড হিরোজ আর দ্য রিয়েল প্রাইড অফ আওয়ার নেশন। সুতরাং এই সমস্ত আনরেকগনাইজড, আনআইডেন্টিফাইড বা অচেনা হিরোরাই কিন্তু আমাদের জাতির গর্ব। So that ends the Prezi in within 35 words. তো দিস ইজ হোয়াট উই ডু ইন প্রেসি। এইভাবেই আমরা প্রেসিকে করব। শুধু যেরকম যেরকম বললাম সেই পয়েন্টসগুলোকে মাথায় রাখবে। প্রথমে প্যাসেজ পড়তে হবে, দ্বিতীয়ত সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, তৃতীয়ত উই আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। এবার আমরা একটা ড্রাফট করে নেব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোর, দেখে নেব সেটা গ্রামাটিক্যালি ঠিক আছে কি না এবং সেটা আমার প্যাসেজের সাথে খাপ খাচ্ছে কি না, ম্যাচ করছে কি না, এবং আমার বক্তব্যটা আমি প্রকাশ করতে পারছি কি না।
তারপরে আমি সেইগুলোকে সাজিয়ে ছোট করে নিজের ভাষায় পরোক্ষ উক্তিতে একটা ছোট্ট প্যাসেজ তৈরি করব উইদিন দ্য লিমিটেড ওয়ার্ডস। সবসময় মাথায় রাখতে হবে দ্য প্রেসেজ শুড বি 1/3 অফ দ্য হোল প্যাসেজ। তোমার অ্যাকচুয়াল অরিজিনাল প্যাসেজ যা, সেটা গুণে যা হবে, যা ওয়ার্ড স্টক বেরোবে, সেটা 3 দিয়ে ভাগ করলে যা হয় সেটা তোমার প্রেসি হবে। আর সবসময় প্রেসিতে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দিতে হবে। দ্যাট ওয়াজ আওয়ার প্রেসি। আমি এখানে এক্সাম্পলস টু ওয়ার্ক আউট দুটো অরিজিনাল প্যাসেজ তোমাদের প্রোভাইড করছি। এই অরিজিনাল প্যাসেজগুলো তোমরা নিজেরা সলভ করবে। এটা দেওয়া রইল আমাদের ডেসক্রিপশনে, তো ডেসক্রিপশনে ক্লিক করে তোমরা এখানে পেয়ে যাবে। এবং আশা করি এটা যেভাবে শেখালাম সেইভাবে যদি তোমরা ফলো করো, খুব ইজিলি এই দুটো প্যাসেজ তোমরা ভালোভাবে প্রেসি করে নিতে পারবে। সো দিস ইজ 1 and this one is number 2. So this is what I wanted to discuss about Prezi today. তো তোমরা ফলো করো আমাদের চ্যানেল, এবং এখানে যাবতীয় যা যা আমরা ডিসকাস করছি দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। আমি পরে আরও বেশি এরকম কন্টেন্ট আপলোড করব, তো তোমরা দেখতে থাকো অ্যান্ড ফলো করো। অ্যান্ড সো আমরা এখানটাতে আমাদের ক্লাসটা শেষ করছি অ্যাবাউট প্রেসি। হোপ ইট ওয়াজ হেল্পফুল। অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি কোনো প্রবলেমস হয় সেটাও তোমরা কমেন্টে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আরও লেসন ও সাজেশন পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল youranswers.in।